রাজনৈতিক দলগুলো তো সবসময় প্রতিশ্রুতি দেবেই। মানে আমরা জামায়াতের ইশতেহার দেখেছি, ইসলামী আন্দোলনের ইশতেহার দেখেছি, বিএনপিরও ঘোষণা করা হবে। এই এত এত প্রতিশ্রুতি কি আসলে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব? প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য। এই যে ৭৩-৭৪ পৃষ্ঠাব্যাপী প্রতিশ্রুতির বাড়াবাড়ি এবং অসংখ্য প্রতিশ্রুতির সমাহার, এগুলোর অধিকাংশই হচ্ছে পুরনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি। আমি আসলে ২-৩ ঘন্টা লেগে যাবে, এতগুলি প্রতিশ্রুতি আছে ইশতেহারে জামাত ইসলামের। বিএনপিটা তো এখনো বের হয় নাই, বের হলে আমরা ওইটাও বলতে পারবো। এত দেরিতে ইশতেহার দিলে আসলে এফেক্টিভ হয় না। শুক্রবার ইশতেহার দিয়ে তারপরে পরের বৃহস্পতিবারে ইলেকশন, তাই না? জি। তো এটা তো আসলে মানুষ ভালো করে পড়তে পড়তে ইলেকশন হয়ে যাবে। এত দেরিতে এটা দেওয়া, মানে ইশতেহার কি আসলে প্রচারণার আগে দেওয়া উচিত নাকি এই ইশতেহার ঘোষণা করা উচিত যখন তারা নির্বাচনে দাঁড়াবেন ঠিক করেছেন, যেদিন তফসিল ঘোষণা হবে তার আগেই ইশতেহার, আমার মতে দেরিতে কেন, তার আগে ইশতেহার নির্বাচন কমিশনে জমা দেওয়া উচিত এবং নির্বাচন কমিশনের ইশতেহার র্যাটিফাই করা উচিত। কারণ ইশতেহারের মধ্যে কিছু যদি থাকে যেটা বাংলাদেশের সংবিধান বিরোধী কিংবা এমন কোনো কথাবার্তা যদি থাকে যেটা আসলে ইশতেহারে বলার কথা না রাজনৈতিক দলের, তাহলে সেইগুলো তো থাকবে না ওইখানে। ফলে নির্বাচন কমিশনকে এটা আগেই জমা দেওয়া উচিত। নিয়ম কিন্তু আছে, নির্বাচন কমিশন ইশতেহার জমা দিতে উচিত। আমি মনে করি হওয়া উচিত। হ্যাঁ, সেটা আগে না দিয়ে ওনারা দিচ্ছেন, একেবারে নির্বাচন হইতে হয়। মানে এই যে চলেন ইশতেহারটা নেন, ভোট দিয়েন, তারপরে ভোটের পরে ফিরে এসে ইশতেহারটা পড়েন। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়ে গেল না। আমি কিন্তু সমালোচনা করার জন্য বলছি না, কিন্তু ধরেন কিছু কিছু বিষয় থাকে, এগুলো আসলে ইশতেহার কিভাবে লেখে আমি আপনাকে ধারণাটা বলি একটু। টিমের মতো বসে, যেমন ধরুন উনি একটা টিমে আছে, আপনি একটা টিমে আছেন, আমি একটা টিমে আছি, আমরা লিখি, তারপরে কিছু লোক এটাকে এক জায়গায় করে। না না, আমরা কেউই না, মানে আমরা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, উদাহরণ হিসেবে বলছি। এখন ধরেন আমরা যার যার মতো একটা করে লিখে দিয়েছি, তারপর ওইখানে বয়স্করা বসে, যারা বসে তারা আবার আমাদের অনেক কিছু বুঝে না। তারা একটা বসে, এটা ভালো লাগতেছে, এটা দেন, এটা ভালো লাগছে দেন। আমি যে জনসভায় এইরকম, হ্যাঁ, এইভাবেই লেখা হয়। উনি বলুক না, আচ্ছা, এরকম অনেকগুলো টিম, আমরা না নির্বাচন এটা বলে ফেলেছি, আমরা না এটা বলা হয়ে গেছে, তাহলে ইশতেহার একটু দিয়ে দেন। আচ্ছা, ওই জিনিসটা তো ভালো ছিল, তারপর একটা কিছু হয়, কারণ তারা জানে যে এটা শুধু দেওয়ার জন্য দিতে হয়। আমি আপনাকে একটা জিনিস বলি, সরকারি দপ্তরে সিসিটিভি ক্যামেরা বসাবে। এখন সরকারি দপ্তরে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু নিরাপত্তাজনিত কারণে, কিন্তু আমরা ধরে নিচ্ছি ওনারা ভিতরে বসাবে, কেউ ঘুষ খাচ্ছে কিনা দেখার জন্য। এই সিসিটিভি ক্যামেরা কি কোনো বেসরকারি কোনো থার্ড পার্টির কন্ট্রোলে থাকবে? সিসিটিভি ক্যামেরাটা বসে বসে যে দেখবে, সে কি প্রথম শ্রেণীর কর্মকর্তা নাকি 10, 11, 12 গ্রেডের কর্মকর্তা? তার চাকরি কার উপরে নির্ভরশীল? কার ছবি সে ফাঁস করবে? সিসিটিভি ক্যামেরা বসায় পৃথিবীতে কোথাও দুর্নীতি বন্ধ করা যায় না। অপরাধ দমন করা গিয়েছে কেমন জানেন? ছিনতাই, চুরি, রাহাজানি, এগুলা অপরাধ সংগঠনের উপরে ধরে আনা যায়। যারা ঘুষ খাবে তারা সিসিটিভি ক্যামেরার নিচে ঘুষ খাবে, বিকাশে তাহলে কি হবে, নগদে তাহলে কি হবে, বিটকয়েনে তাহলে কি হবে? এগুলো লেখার সময় একটু চিন্তা করা উচিত। তার মধ্যে এটা হচ্ছে সরকারের গোপনীয়তার আইনের লঙ্ঘন। সরকারের দপ্তরে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষেধ আছে এখন কিন্তু আইনত, এবং কোনো ছবি তোলা নিষেধ আছে। সরকার নিজে নিজের ছবি তুলবে, সরকার যে আইন করে সেটা সরকার নিজেই নিজেরটা ভঙ্গ করে। এটা কি আসলে সম্ভব? তাহলে আইনটা বদলাতে হবে। সরকার আয় ব্যয়ের হিসাব নাকি ওনারা অ্যাপে দিয়ে দিবেন। অ্যাপে ভাই একটা বুম বিচ টাইপের খেলা ডাউনলোড করেন আপনি, একটু ওই যে ক্যান্ডি ক্রাশ ডাউনলোড করেন, 2 দিন পর আপনার ফোনের মেমোরি শেষ। আর সারা দুনিয়ার হিসাব, এই সরকারি আয় ব্যয়ের হিসাব একটা অ্যাপের মধ্যে দিয়ে ওনারা মোবাইলে দেখাবে সবাইকে, জাতি দেখতে পাবে। এগুলা বলার আগে একবার চিন্তা করা উচিত। জাতির সবাইকে 256 গিগাবাইট মেমোরি আলা, হ্যাঁ, 16 গিগাবাইট র্যাম আলা ফোন কিনবে এখন সবাই, নাকি এটাও ফ্রি দিবে? তাহলে এটা কারা দেখতে পাবে? যাদের এটা আছে। মানে এটা দেখার জন্য আপনাকে আবার একটা 30,000 টাকা দামের বেশি মোবাইল কিনতে হবে। এবার আসেন, বলেছে ফেস রিকগনিশন টেকনোলজি দিবে সিসি ক্যামেরার মধ্যে বিভিন্ন জায়গায়। এটা চায়নাতে চালু হয়েছে। এটা নিয়ে পশ্চিমা বিশ্বে বিরাট কথাবার্তা হয়েছে যে ফেস রিকগনিশন টেকনোলজি হচ্ছে পুলিশ রাষ্ট্র তৈরি করার একটা প্রক্রিয়া। চীন দেশে এটা হয়েছে, ফেস রিকগনিশন। এটা তারা বলেছেন আমাদের এখানে দেবেন, খুব ভালো। আমি কোনখান দিয়ে হাইটে গেলেই আমার ফেস রিকগনিশন দিলে আপনি আমার খুঁজে বের করে ফেলতে পারবেন, সিসি ক্যামেরা তলা দিয়ে গেলেই হবে। একটা ছবি আছে রেড আই, আপনি ছবিটা দেখবেন, ওইটার মধ্যে এই জিনিস আছে। হ্যাঁ, তো এটা দেখলে বুঝতে পারবেন ঘটনাটা আসলে কি। এনিমি অফ দ্য স্টেট একটা সিনেমা আছে, এটা দেখলে বুঝতে পারবেন। বলেছে হয়রানি মামলা সব বন্ধ করা হবে। এখনো কিন্তু হয়রানি মামলা আছে, এবং গত 17 মাসে বহু হয়রানি মামলা দাখিল হয়েছে বাংলাদেশে। ধরে নিলাম জামাত ইসলামের লোকজন এটা করে নাই, কিন্তু একটা প্রতিবাদ করেছেন ওনারা এই হয়রানি মামলাগুলার। সাংবাদিকদেরকে যে হয়রানি মামলা দিয়ে বন্দী করা হয়েছে, আগে আটক করে পরে মামলা দায়ের করা হয়েছে, এটা হয়রানি না? কিন্তু ওনারা একটা প্রতিবাদ কিন্তু করেন না। এটা ওনারা যে অন্যায়টা হয় ওটার প্রতিবাদ করেন না, ক্ষমতায় গেলে ওই অন্যায়টা দূর করবেন এটা বলেন।
ভোটার হিসেবে আমার কাছে এটা মনে হয়েছে যে এটা ঠিক না। ওনারা আরেকটা অ্যাপ করেছেন, ডিজিটাল পাহারাদার। এইটা নিয়ে আমি আসলে আর কথা নাই বলে, আপনি ওটা পড়ে নেবেন, ওইটা বেশ মজার। এরপরে আছে ওনারা বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ চালু করবেন। হাইকোর্ট বেঞ্চ চালু করতে গিয়ে এরশাদ সাহেবের কি অবস্থা হয়েছিল আপনার নিশ্চয় মনে আছে। এটা এরশাদের আইন, তাহলে এরশাদের আইন ভালো ছিল, বিভাগে হাইকোর্ট বেঞ্চকে যে সরিয়ে দেওয়া। একটু এরশাদ সাহেবের কথা বললে ভালো হইতো। এটা জামাতের প্রতিশ্রুতি না, এটা এরশাদ সাহেব করেছিলেন। হ্যাঁ, উনিরা বলেছেন বিচারের সময়কাল নির্ধারণ করে দেবেন। বিচারের সময়কাল নির্ধারণ করা মানেই হচ্ছে বিচারে হস্তক্ষেপ করা। এটা বিচার বিরোধী। বিচার শেষ হবে যখন বিচারক বুঝবেন যে সকল পক্ষের সাক্ষ্য প্রমাণে উনি রায় দেওয়ার মতো জায়গায় পৌঁছেছেন, তখন উনি রায় দেওয়ার কথা বলেন। জি, সেটি আছে, কিন্তু অনন্তকাল ধরে তো কোনো নিশ্চয়ই কোনো বিচার চলতে পারে না। অনন্তকাল ধরে যেটা চলে না, বিচারকের এফিসিয়েন্সি ঠিক করেন। বিচারক নিয়োগ দেওয়ার সময় দলের বিচারক নিয়োগ দিবেন, দলীয়করণ করবেন বিচারালয়কে, আর তারপরে বলবেন সময়কাল নির্ধারণ করে দিবেন। সেটা তো দিতেই পারবেন। দলের বিচারকরা দলের জন্য বিচার করে, তো দেশের জন্য করে না। এবং এইটার অভিযোগ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, তাই না? পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। আপনার বলা উচিত ছিল বিচারকদের সম্পূর্ণভাবে নির্দলীয় নিয়োগ দেওয়া হবে, বিচারক নিয়ন্ত্রণের ব্যবস্থাটাকে আপনি নিরপেক্ষ করে দেন। সেটা কিন্তু আছে বলা। তুষার, শুধু বিচারক কেন, সব জায়গায় তো সব পেশাজীবীদের ক্ষেত্রেই তো ওনারা ভাগ ভাগ করে দিয়েছেন। রাজনীতি কেন, ওনারা ভাগ ভাগ করে দিয়েছেন তো ইশতেহারের মধ্যে। তারপরে বলেছেন ইসলামী ব্যাংকিং আইনকে সংস্কার করবেন। ইসলামী ব্যাংকিং আইন একটা ইন্টারন্যাশনাল ল। ইসলামী ব্যাংকিং আইনও কিন্তু ইন্টারন্যাশনালি ডান। এটা একটা শরিয়া কাউন্সিল আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের লোকজন সেখানে আছে। ইসলামী ব্যাংকিং কিন্তু ফর্মুলেটেড বাই নন ইসলামিক পারসনস ফার্স্ট। কারণ ইসলামী ব্যাংকিং এর কারণে বিভিন্ন ব্যাংক মুসলমানদের ব্যাংকিং এ আনার একটা চেষ্টা করেছে, এবং আনার জন্য ইসলামী ব্যাংকিংটা তৈরি হয়েছে, যাতে মুসলিমরা ব্যাংকিং আসে। এবং সেইটার জন্য যে ইসলামী ব্যাংকিং ল ক্রিয়েট করা হয়েছে, এটা কিন্তু একটা পুরো সাইন্টিফিক্যালি এটা তৈরি হচ্ছে। তারপর এটা সারা পৃথিবীতে একই ল দিয়ে হয়। এক একজনের দেশে আলাদা ইসলামী ব্যাংকিং আইন করতে পারে না। কারণ আপনার স্ট্যান্ডার্ড চার্টারও তো ইসলামী ব্যাংকিং করে না বাংলাদেশে, কারণ এটা একটা কোড আছে, সেম কোডে করতে হয় সবাইকে। এইবার আসেন, বলেছে 18 থেকে 22 বছর বয়সীদেরকে সামরিক প্রশিক্ষণ দিবে, ভলান্টারি সামরিক প্রশিক্ষণ, মানে যারা নিতে চায় তাদেরকে দিবে। তো যারা নিতে চায় সবাইকে দিবে নাকি ওইখানে সিলেকশন থাকবে? সিলেকশন থাকলে সেইখানে কি নিজের দলের কর্মীরা বেশি সামরিক প্রশিক্ষণ পাবে এবং অন্যরা পাবে না? আমরা কি আওয়ামী লীগের যারা ভোটার আছে এরকম নাগরিকদেরকে এই সামরিক প্রশিক্ষণ দিব নাকি দিব না, এটা ব্যাখ্যা করতে হবে। 18 থেকে 22 বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ। এইবার আসেন, এইটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হচ্ছে। আমি কিন্তু অনেক আছে, আমি কিন্তু শুধু শুরুর দিকে আছি এখনো, এটা আপনার অনুষ্ঠান পার হয়ে যাবে। জনসংখ্যার অনুপাতে ওনারা সেনাবাহিনীকে গড়বেন। এবার আমি আপনাকে বলি, আমাদের 18 কোটি জনগণ, এই অনুপাতটা কত হবে? 18 কোটির সাপেক্ষে কতটুকু হইলে পরে আমাদের জনসংখ্যার অনুপাতে সেনাবাহিনী তৈরি হবে? এটা ওনারা বলেন নাই। আমেরিকার সেনাবাহিনীর পরিমাণ হচ্ছে 9,30,000, তার মধ্যে 4,60,000 হচ্ছে রেগুলার আর্মি। আমি উইকিপিডিয়া ঘেটে বের করেছি, এটা যদি সত্য তথ্য হয়। আর বাংলাদেশে বলা আছে 2,30,000। আমাদের আর্মি কিন্তু এখনই আমেরিকার রেগুলার অ্যাক্টিভ বাহিনীর অর্ধেক। তাইলে আমাদের 18 কোটির অনুপাতে যে তৈরি করতে হয়, আমেরিকার জনগণ মনে করেন 35 কোটি। 35 কোটি লোকের জন্য আছে 4,60,000 অ্যাক্টিভ ফোর্স, সব মিলিয়ে 9 লাখ, 9.5 লাখের মতো। তাহলে 35 লাখের জন্য যদি ধরেন 10 লাখ হয়, 35 কোটির জন্য 10 লাখ হয়, তাহলে 17 কোটির জন্য ম্যাক্সিমাম 5 লাখ। জি হ্যাঁ, এই 5 লাখ কিন্তু আমাদের এখনই আছে অলমোস্ট। কারণ এই বিডিআর মানে যাদেরকে আমরা বর্ডার গার্ড বলি, এই সব কিছু। তাহলে এই জনসংখ্যার অনুপাতে সেনাবাহিনী তৈরি করবেন, অনুপাতটা কত হবে এটা কিন্তু তারা বলেন নাই। আর এই অনুপাতের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড আমরা কাকে নিব? আমেরিকাকে, ইন্ডিয়াকে, ফ্রান্সকে, মানে কাকে? এবার আসেন, ওনারা বলছেন পরমাণু বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরি করবেন। এটা তো হাসিনার প্রজেক্ট। আরেকটা পরমাণু চুল্লি বানাবেন। তাহলে কি ফ্যাসিবাদী পরমাণু চুল্লিটা ভালো বানিয়েছিল? কিন্তু এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেছে এই পরমাণু চুল্লি ঘুষের কারখানা, এই পরমাণু চুল্লি দিয়ে ঘুষ খাওয়া হয়েছে, এই পরমাণু চুল্লিতে অতিরিক্ত খরচ করা হয়েছে, এই পরমাণু চুল্লি একটা জাতা। তাহলে এই পরমাণু চুল্লির থেকে কি বিদ্যুৎটা বানাবে, নাকি আরেকটা নতুন পরমাণু চুল্লি বসাবে? আপনি বিরতিতে যাওয়ার আগে আমি এটা শেষ করে দিই। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির বয়লার উন্নত করবে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি একটা নির্দিষ্ট পরিবেশ সংক্রান্ত লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে বাংলাদেশে তৈরি হয়েছে। একটার মালিক হচ্ছে চায়না, একটার মালিক হচ্ছে ইন্ডিয়া। বয়লার বদলাবেন ওনারা? বললেই হলো। কেন্দ্রীয় ব্যাংকে স্বায়ত্তশাসন দিবে। কেন্দ্রীয় ব্যাংক এখন স্বায়ত্তশাসিত না? আমি এই প্রশ্নগুলো উত্তর জানতে চাই ডক্টর শিবলীর আহমেদের কাছে। আরেকটা কথা ওনারা বলছিলেন, আমি বিরতিতে যাই। তোর ফ্যামিলি কার্ড দিয়ে
বাড়ির মেয়েদের গায়ে হাত দিবি, এরকম একটা কথাবার্তা হয়েছিল। কিন্তু ওনাদের হেলথ কার্ড আছে, ওনাদের আরো আরো আপনি এই বিষয়ে ওনাদের আরো 3-4টা কার্ড আছে। কথা বলবেন। ফ্যামিলি কার্ড দিয়ে একবার গায়ে হাত দিলে তাহলে বাকি কার্ডগুলো দিন 4বার গায়ে হাত দেওয়া যাবে। তাহলে এই গায়ে হাত দেওয়ার কার্ড ওনারা কেন চালু করছেন?